আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। আর যে খবরে এবার আমরা নজর রাখবো, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের এক গেস্ট হাউস থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন লি রোডের বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ী। তার পরিবার থানায় অভিযোগও দায়ের করে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি সৌমিত্রর কাছে। সৌমিত্র, তোমার কাছে যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত তদন্তে কতদূর এটা বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না যে কারা ওই যে ব্যবসায়ী তাকে অপহরণ করেছিল এবং তারা কেন তাকে খুন করলো, ঠিক কি কি এখনো পর্যন্ত তদন্তে উঠে আসছে? একদমই, দেখো তুমি যে প্রশ্নটা করলে কে বা কারা এই খুন করেছে সেটা নিয়ে তদন্তকারী অফিসাররা এখনো পর্যন্ত তদন্ত করছে। এই মুহূর্তে এই যে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসে ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এখানে এখনো পর্যন্ত পোস্টিং রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে এখানে লালবাজারে হোমিসাইড শাখার পুলিশ আধিকারিকরা এসেছিলেন এবং বহু রাত পর্যন্ত এখানে তারা ছিলেন এবং হোটেলের যে মালিক এবং হোটেল কর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে ব্যবসায়ী খুন হয় সে ব্যবসায়ী এখানে কখন ঢোকে, কখন কোন দিন এখানে রুম বুক করে, সবটাই জিজ্ঞাসাবাদ চলছে হোটেলের কর্তাদের। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে স্বর্ণ ব্যবসায়ী, সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারের কাছে গত কয়েকদিন ধরেই মুক্তিপণ চেয়ে, প্রায় সেই মুক্তিপণের অঙ্কটা 1 কোটি টাকা চেয়ে ফোন আসছিল এবং ফোন আসার পরেই গতকাল রাতে এই খবরটা পাওয়া যায়। খবরটা পাওয়ার পর এই যে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের যে এই গেস্ট হাউস, এখান থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়। যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে এই মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছে তার বাড়ি 20 নম্বর লি রোড, সেখানেই তার বাড়ি। সেই বাড়ির এই ব্যবসায়ী কী কারণে এই গেস্ট হাউসে তিনি এসেছিলেন সেটা এখনও পর্যন্ত পুলিশ আধিকারিকদের কাছে স্পষ্ট নয়। তবে যেটা পুলিশ আধিকারিকদের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে যে তাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। এটা কি ব্যক্তিগত কোনো আক্রোশ নাকি অন্য কোনো কারণ, সেটাই পুলিশ আধিকারিকরা তদন্ত করছেন। এবং এই যে গেস্ট হাউস শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের, এখানে সেই ব্যবসায়ী কী করতে এসেছিলেন, তার কারণ কি সেই জানার জন্য এখানে যে গেস্ট হাউসের যে কর্তা এবং গেস্ট হাউসের যারা কর্মী রয়েছেন তাদেরকে গতকাল রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে। আজও যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলবে। জিজ্ঞাসাবাদ করার পরই এর যে কারণ সেই কারণ স্পষ্ট হবে। আমার ক্যামেরা পার্সন অমিত নাথ যে ছবিটা দেখাচ্ছে, দেখো এই গেস্ট হাউসের থার্ড ফ্লোরে এই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় গতকাল রাতে। এবং লালবাজারের, যেমনটা তোমাকে জানালাম যে লালবাজারের হোমিসাইড শাখা, সেই হোমিসাইড শাখার পুলিশ আধিকারিকরা এই তদন্ত ভার দায়িত্ব নিয়েছে, তারা তদন্ত করছে। এবং ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এই গেস্ট হাউসের বাইরে এখনও রয়েছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং যেটা গেস্ট হাউসের মারফত যেটা জানা যাচ্ছে যে এই গেস্ট হাউসের সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ফুটেজের যে ফুটেজ সেটা পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পরই সে বিষয়ে পুরোপুরি তদন্ত করে এর কি কারণ সেই কারণ স্পষ্ট হবে। ধন্যবাদ সৌমিত্র। আর এবার কোচবিহারের খবরে নজর রাখবো। কোচবিহারের নিউ কদমতলা এলাকায় এক 5তলা বাড়িতে বিধ্বংসী আগুনে পড়ে মৃত্যু হলো দুজনের। পুলিশ সূত্রে খবর, আজ সকালে 5তলার ফ্ল্যাট থেকে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। এরপর দমকল কর্মীরা দরজা ভেঙে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় 2টি মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়ির 5তলার ফ্ল্যাটে মা ও ছেলে থাকতেন। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গতকালই ছিল 4 পুরসভার ভোটের গণনা এবং তাতে আমরা দেখলাম যে তৃণমূলের একেবারে জয় জয়কার। অন্যদিকে কিন্তু আমরা দেখলাম যে বিরোধীরা 2 অঙ্কে কেউই পৌঁছতে পারেনি। তৃণমূল দুর্দান্ত ফল করলো এবং বিধাননগর ও আসানসোলের বেশ কয়েকটি ওয়ার্ডে নজর কাড়া ব্যবধানে জয় তৃণমূলের। বিধাননগর ও আসানসোলের 4টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট 90%-এরও বেশি। শৌচাগারে ভুয়ো ভোটারের লুকিয়ে থাকা, তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে মারামারি, বুথের ভেতরে প্রার্থীদের মধ্যে হাতাহাতি, পুরো ভোটে সবই দেখেছে বিধাননগর। আর ফল বেরোনোর পর দেখা গেল ল্যান্ডস্লাইড ভিক্টরি তৃণমূলের। একমাত্র বিরোধী বলতে একটি মাত্র আসনে জয়ী কংগ্রেস, বাম বিজেপি দুজনেই শূন্য। একটি আসনে জয়ী হল নির্দল, বাকি সব তৃণমূলের ঝুলিতে। বিধাননগরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের প্রাপ্ত ভোট ও জয়ের ব্যবধান নজর কাড়া।
কোথাও 11,000 ছুঁই ছুঁই, কোথাও 10, তো কোথাও 9,000-এর কাছাকাছি। বিধাননগরের 41টি ওয়ার্ডের মধ্যে 17টি ওয়ার্ডে প্রায় 80% ভোট পেয়েছে তৃণমূল। এর মধ্যে 4টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট 90%-এর বেশি। বিধাননগর পুরভোটে সবথেকে বেশি ভোট পেয়েছেন 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী মণ্ডল ওরফে জাম্পি। জয়ের মার্জিন 10,200। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম পেয়েছে মাত্র 520 ভোট। তবে জয়ের মার্জিনে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন তৃণমূল বিধায়ক ও বিধাননগরের প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য। 3 নম্বর ওয়ার্ডে 10,342 ভোটে জয়ী হয়েছেন তিনি। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম এর প্রাপ্ত ভোট মাত্র 268। আসানসোলেও বেশ কিছু ওয়ার্ডে তৃণমূলের জয়ের ব্যবধান নজর কাড়া। এখানে 8টি ওয়ার্ডে 85%-এর বেশি ভোট পেয়েছে তৃণমূল। এর মধ্যে 4টিতে আবার 90%-এর বেশি ভোট পেয়েছে তারা। বিধাননগরের 3 নম্বর ওয়ার্ডে যেমন তৃণমূল একাই প্রায় 96% ভোট পেয়েছে, তেমনি আসানসোলের 58 নম্বর ওয়ার্ডে তারা 96%-এরও বেশি ভোট পেয়েছে। আমি তৃণমূলের ভোট নিয়ে কিছু বলছি না, কারণ 97% কোনো ওয়ার্ডে যেতেন, 90% কোনো ওয়ার্ডে যেতেন, ওভারঅল বিধাননগরে 72% বেশি ভোটে যেতেন। মানুষ যেন খেয়াল রাখেন, যত জিত দেখানো হচ্ছে তৃণমূলের, তত দাপট আর ঔদ্ধত্য তৃণমূলের বাড়ছে, মানুষের বিপন্নতা বাড়ছে। বিধাননগরে বহু প্রার্থী প্রাপ্ত ভোটের সংখ্যা 94% থেকে 80%-এর মধ্যে। এই ভোট কোন রাজনীতি সচেতন সুস্থ স্বাভাবিক মানুষ এই ভোটটাকে আর যাই করুক এটাকে গ্রহণ করতে পারবেন না, এই ফলাফলকে হজম করতে পারবেন না। পুলিশ চুপ, মস্তান যা খুশি তাই করবে, মানুষ ভোট দিতে পারবে না, বুথে যাওয়ার আগে বুথ দখল হয়ে যাবে। কি হলো এর মানে? এতে কোনো তৃপ্তি আছে? হ্যাঁ, টাকা লুট করা নিশ্চয়ই যাবে, কিন্তু মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে নির্বাচনে জেতার তৃপ্তি কখনো হতে পারে না। বিধাননগরের মানুষ পরিষেবা যেটা, সেই পরিষেবাটা জানে, আমরা দিয়েছি সেটা। বিরোধীরা যারা আছে তারা নির্বাচনের সময় দাঁড়িয়ে পড়ে, আর নির্বাচনের সময় দাঁড়িয়ে ভাবে হয়তো মানুষের ভোট তারা নিয়ে নেবে। তো সারা বছর তাদের কোনো, এই যে এত বড় আমফান গেছে, এত বড় করোনা পরিস্থিতি গেছে, সেই পরিস্থিতিতে আমরা কখনোই দেখিনি তাদেরকে রাস্তায় নেমে কোথাও কাজ করতে। আমরা কাজ করেছি, শুধু তাই না, আমরা মানুষের পাশে থেকেছি। নিজেদের সাংগঠনিক দুর্বলতাটা কেউ যদি মনে করে তৃণমূলের ওপর চাপিয়ে দেবে, সেটা ঠিক কথা না। সব মিলিয়ে ভোটের ফলে ধরাশায়ী বিরোধীরা। রেকর্ডের পর রেকর্ড তৃণমূলের, আর রেকর্ড নিয়েই তরজা। প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। 32টির মধ্যে 31টি ওয়ার্ডেই জয়। ফের চন্দননগর পুরসভা হাতে থাকলো তৃণমূলের। একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী বলতে এখন সিপিএম। খাতাই খুলতে পারেনি বিজেপি। আর গেরুয়া শিবিরকে পেছনে ফেলে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা। আলোর শহরে আলোয় ঝলমলে তৃণমূল। বাকি 3 পুরসভার মতো গঙ্গাপাড়ের চন্দননগরেও বিপুল জয় পেল শাসক দল। হয়ে গেল জয়ের হ্যাট্রিক। চন্দননগরের 32টি ওয়ার্ডের মধ্যে 31টিতেই জিতেছে ঘাসফুল শিবির। একমাত্র বিরোধী বলতে সিপিএম। 16 নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে তারা। খাতাই খুলতে পারেনি বিজেপি। এখানে ঢাক বাজছে, সব মিলিয়ে উৎসবের মেজাজে চলে গিয়েছে চন্দননগর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে কিন্তু উৎসব উদযাপন শুরু হয়ে গিয়েছে। সেকেন্ড, থার্ড, ফিফথ, 6, 8, 9 ওরা নিজেদের মধ্যে আলোচনা করুক, তর্ক করুক। উই আর নট কনসার্ন। আমরা 1 নম্বরে ছিলাম, 1 নম্বরে আছি, 1 নম্বরেই থাকবো। একটা ওয়ার্ড সিপিএম। বাচ্চা যখন একটু বড় হয় না, একটা কাজলের টিপ দেওয়া, নজর না লাগে, সেইটাই জন্যই দেওয়া, ওই একটা ওয়ার্ড। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিধাননগরের মতো চন্দননগরেও বিজেপিকে পিছনে ফেলে 2 নম্বরে উঠে এসেছে বামেরা। চন্দননগর পুরসভায় 28টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। বিজেপি 2 নম্বরে রয়েছে মাত্র 1টি ওয়ার্ডে, তৃণমূল 1টি, কংগ্রেস 1টি এবং নির্দল প্রার্থী 1টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। বিজেপি নেই, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া কিছু করেনি, আর কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, কিন্তু মানুষের বিপদের সময় বিজেপি ছিল না। বিধানসভা ভোটে নিরিখে চন্দননগরে 3টি ওয়ার্ডে এগিয়ে থাকলেও পুরো ভোটে বিজেপির হাত এবার শূন্য। তৃণমূল গোটা পশ্চিমবঙ্গেই সিপিএমকে একটু অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। এর রেজাল্টটা আমাদের কাছে রহস্যজনক লাগছে।
এদিন গণনা শুরুর সময় গণনা কেন্দ্রের বাইরে জয় বাংলা স্লোগান ওঠে। পাল্টা ভারত মাতা জয় স্লোগান উঠলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে তৃণমূলের এগিয়ে যাবার খবরে বিজেপি কর্মীদের ভিড় ফাঁকা হয়ে যায়। 2010 থেকে চন্দননগর পুরসভা রয়েছে তৃণমূলের দখলে। জয়ের হ্যাট্রিকের পর বিদায়ী বোর্ডের মেয়র রাম চক্রবর্তী কি পুরনো পদে থেকে যাবেন নাকি আসবে নতুন মুখ, তাই নিয়েই এখন কৌতূহল ফরাসডাঙ্গায়। অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাপ্ত ভোটের হারে সুকন্যা দেখতে গেলে কলকাতার পর চন্দননগর, বিধাননগর, চন্দননগরের কথা তুমি একটু আগে বলছিলে, এই তিনটে জায়গাতেই কিন্তু বিজেপিকে সরিয়ে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিধাননগর পুরসভার 41টি আসনের মধ্যে 27টা আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। চন্দননগরে তারা দ্বিতীয় স্থানে রয়েছে 28টা আসনে। গত বিধানসভা ভোটের তুলনায় 4 পুরসভাতেই কমেছে বিজেপির প্রাপ্ত ভোটের হার। কলকাতা পুরভোটের পর এবার 4 পুরসভার ভোট। প্রাপ্ত ভোটের হারে ফের নজর কাড়ল বামেরা। ভোট শতাংশের নিরিখে বিধাননগর এবং চন্দননগরে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। এই দুই পুরসভায় একটিও আসনে জিততে পারেনি বিজেপি। বিধাননগর পুর এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপির যথেষ্ট প্রভাব। সেই বিধাননগরের পুরভোটে ভোট শতাংশের নিরিখে তৃতীয় স্থানে চলে গেছে বিজেপি। প্রায় 74% ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে তৃণমূল, আর দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছে প্রায় 11% ভোট। বিজেপির ঝুলিতে গেছে প্রায় 8% ভোট। বিধাননগর পুরসভার 41টি আসনের মধ্যে 27টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা, আর বিজেপির দ্বিতীয় স্থানে রয়েছে 10টি আসনে। গত বিধানসভা ভোটে বিধাননগরের দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, কিন্তু 9 মাসের মধ্যে সেখানে তাদের অবস্থা শোচনীয় হলো। বিধানসভার তুলনায় পুর নির্বাচনে বিধাননগর পুর এলাকায় তাদের প্রাপ্ত ভোট প্রায় 25% কমেছে। নির্বাচন কমিশন তো অন্ধের মতো কাজ করছে, ধৃতরাষ্ট্রের মতো কাজ করছে। তারা সেন্ট্রাল বাহিনী নেবেন না আমরা জানি, কারণ রাজ্য সরকার মানা করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস মানা করে দিয়েছে, তাই তারা রাজ্য সরকারের কথা অনুযায়ী সেন্ট্রাল ফোর্সেস নেবেন না। কে পদত্যাগ করবেন আপনারা বসে আজকে ঠিক করুন। অসহায় মজুমদার, যে ভার্চুয়াল চক্রবর্তী, এবং তার সঙ্গে আছেন টুইটার মালব্য। কারা পদত্যাগ করবেন এই ফলের দায় নিয়ে? একই ছবি চন্দননগরেও। 2019-এর লোকসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেই হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দননগর পুরসভাতেও প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। চন্দননগর পুরভোটে তৃণমূল পেয়েছে প্রায় 59% ভোট। দ্বিতীয় স্থানে থাকা বামেরা যেখানে 27% ভোট পেয়েছে, সেখানে তৃতীয় স্থানে থাকা বিজেপির ঝুলিতে গেছে মাত্র 10% ভোট। চন্দননগর পুর এলাকাতেও বিধানসভা ভোটের তুলনায় পুর ভোটে বিজেপির ভোট কমেছে প্রায় 21%। চন্দননগর পুরসভায় 28টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। বিজেপির দ্বিতীয় স্থানে রয়েছে মাত্র 1টি আসনে। তৃণমূল 1টা, কংগ্রেস 1টা এবং নির্দল প্রার্থী 1টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। এটা পরিষ্কার হয়ে গেছে, সবুজের আড়ালে যে গেরুয়া ছাপটা ক্রমশ বাড়াবার চেষ্টা করা হচ্ছিল, গেরুয়া কার্টেনটা কিন্তু খসে খসে পড়ছে। দ্বিতীয় স্থানে প্রবলভাবে যে গেরুয়া নয়, আউট, সেখানে রাদার শূন্য বামপন্থীরা তারা দ্বিতীয় স্থানে এসেছে। তৃণমূলকে বিজেপি রুখতে পারবে না, যদি রুখতে হয় তাহলে বামপন্থীদের কোনো বিকল্প সেখানে নেই। তৃণমূল দ্বারা লেফটকে তোলা হচ্ছে ইচ্ছে করে, যাতে বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়। কিন্তু মাঠে ঘাটে আমরাই আছি, লেফট প্রচার করার লোক নেই, হাতে 1-2 লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভোট পেয়ে যাচ্ছে। বিশ্বাসযোগ্য? কোনো বিশ্বাসযোগ্যই না। তৃণমূল ছাপ্পা মারার সময় 5টা তৃণমূলে ছাপ্পা মারলে 2টো ছাপ্পা মারছে সিপিএম এর ভোটে, সিপিএম এর পাঠানে। দ্বিতীয় কিংবা তৃতীয় কে হলো তাতে গুরুত্ব দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বিজেপি সিপিএম কে ভোটটা দিয়ে দেয়, কখনো আবার সিপিএম বিজেপিকে ভোটটা দিয়ে দেয়, কখনো আবার বিজেপি কংগ্রেসকে ভোটটা দিয়ে দেয়, আবার কংগ্রেস আবার কখনো বিজেপিকে ভোটটা দিয়ে দেয়। জগাই মাথায় গদাই থিওরি, এটা ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। বিধানসভা নির্বাচনে সিপিএম ভোটটা তুলে দিয়েছিল বিজেপিতে, লোকসভা নির্বাচনেও তাই করেছিল। বিজেপির সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া, সিপিএম এর বোঝাপড়ার যে কথা বলা হয়, অলিক কল্পনা ছাড়া আর কিছু নয়। পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম নিশ্চয়ই আমরা একজোটে মোকাবেলা করার চেষ্টা করেছি, সততার সঙ্গে, কোনো দুর্বলতা রেখে নয়। খোলা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে, মিটিং করে, ঘোষণা করে, লুকোচুরি কোনো খেলা খেলিনি। শিলিগুড়ি এবং আসানসোল পুরসভায় প্রাপ্ত ভোটের হারে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তবে দুই পুরসভা এলাকাতেই বিধানসভার তুলনায় পুরভোটে গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোটের হার কমেছে।
শিলিগুড়িতে বিজেপির প্রাপ্ত ভোটের হার কমেছে প্রায় 27%, আর আসানসোলে প্রায় 25%। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে আমরা নজর রাখবো, কোভিড বিধির বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের মোকাবিলায় জরুরি অবস্থা জারি করলো কানাডা সরকার। প্রায় 50 বছর পর কানাডায় জারি হলো জরুরি অবস্থা। কানাডায় বেশ কিছুদিন ধরেই ট্রাক চালকদের ধর্মঘট চলছে। সম্প্রতি কানাডায় করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছে সেদেশের সরকার, আর তারপরেই এই নির্দেশ প্রত্যাহার ও কোভিড বিধি শিথিলের দাবিতে শুরু হয়েছে এই আন্দোলন। এই পরিস্থিতিতে জারি হলো জরুরি অবস্থা। আর এবার রাজ্যের আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। শীতের আমেজ এখনো বজায় থাকলেও কাল থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। যদিও আজও তাপমাত্রা স্বাভাবিকের নিচে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের 4 ডিগ্রি সেলসিয়াস নিচে। আগামী 2-3 দিন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও একটু একটু করে বাড়তে থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সময় একটা বিরতির পর আরো অনেক খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।